যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে ডিসেম্বর 2024 সেশনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তাদের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে আমি নিজে অনেকের রেজাল্ট দেখেছি এবং অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছে যে তাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, অথবা অনেকে একটি বা দুটি বিষয়ে ফেল করেছে। তো তাদের ক্ষেত্রে কি করণীয়, সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার পায়, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। মনে রাখবে, আমাদের প্রত্যেকটি কোর্স কিন্তু সরকারি স্বীকৃত। এছাড়াও আমাদের অন্যতম যে বিশেষত্বগুলি রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে। এছাড়াও 80% অ্যাবাভ কমনযোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসেও পড়াশোনা করতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। যারা এই চ্যানেলে নতুন, প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। প্রত্যেক স্টুডেন্টের আশা রাখি মনে আছে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ডিসেম্বরের 10 তারিখ থেকে। বেশিরভাগ স্টুডেন্টের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল ডিসেম্বরের 17 তারিখ, এবং কিছু স্টুডেন্টের পরীক্ষা শেষ হয়েছিল ডিসেম্বরের 18 তারিখ। দেখো, পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরে, অর্থাৎ প্রায় 42 দিনের মাথায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা এখনো রেজাল্ট দেখোনি, তারা অবশ্যই রেজাল্ট দেখে নিও। এই সংক্রান্ত ভিডিও এই ভিডিওর শেষে অথবা আই বাটনে দিয়ে দেব। অবশ্যই যারা দেখোনি ভিডিওটি দেখে নাও এবং তোমাদের রেজাল্ট অবশ্যই চেক করে নিও। এবার বলে রাখি, রেজাল্ট তো সবাই অনলাইনে বেশিরভাগ জন চেক করে নিয়েছো। এবার অনেকের প্রশ্ন, স্যার রেজাল্ট হার্ড কপি কবে হাতে পাবো? সেক্ষেত্রে বলে রাখি, প্রত্যেকটি স্কুলের কোঅর্ডিনেটরদের উদ্দেশ্যে যে নোটিশটি করা হয়েছে, সেখানে কিন্তু বলা রয়েছে 5/2 অর্থাৎ ফেব্রুয়ারির 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে রেজাল্টগুলো সংগ্রহ করে নিতে। ক্লিয়ার? তাহলে সাধারণত প্রত্যেকটা স্কুলে 11 তারিখের পরে তোমরা রেজাল্টগুলো হাতে পাবে। কোনো স্কুল যদি তারও আগে রেজাল্ট সংগ্রহ করে নেয়, তাহলে তোমরা অবশ্যই রেজাল্ট আগে পাবে। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো, তোমরা রেজাল্টগুলো হাতে কবে পাবে, প্রত্যেকটা স্কুলের সঙ্গে যোগাযোগ করো। অর্থাৎ যে যে স্কুলে পড়ো, সেই স্কুলের সঙ্গে একবার যোগাযোগ করে নাও যে তোমরা রেজাল্ট হাতে কবে পাবে। এবার যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি বা যারা এক দুটো বিষয়ে ফেল করেছো, তাদের জন্য করণীয় হচ্ছে এই পিপিএস। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, স্যার পিপিএস এর জন্য কি করতে হবে, লাস্ট ডেট কবে, কত টাকা জমা দিতে হবে, বা পিপিএস কি? বোঝা গেল? তাহলে দেখো, পিপিএস এর লাস্ট ডেট হচ্ছে 21/2/2025 শুক্রবার। এবার বলে রাখি, এই যে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো স্টুডেন্টকে উদ্দেশ্য করে নয়, প্রত্যেকটি স্কুলের কোঅর্ডিনেটর স্যারদের উদ্দেশ্য। অর্থাৎ প্রত্যেকটি স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যে 21/2/2025-এর মধ্যে অবশ্যই নির্দিষ্ট অফিসে জমা দিতে। তার মানে তোমাদেরকে কিন্তু স্কুলে 21 তারিখের অনেক আগেই পিপিএস এর ফর্ম পূরণ করে দিতে হবে। অর্থাৎ কেউ যদি ভাবো যে 21 তারিখ লাস্ট ডেট, 21 তারিখ তোমার স্কুলে গিয়েই আবেদন করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পিপিএস গ্রহণযোগ্য হবে না। আরেকটা কথা বলে রাখি, পিপিএস কিন্তু ডাক মারফতেও গ্রহণ করা হবে না। অর্থাৎ কোনো স্টুডেন্ট হয়তো চাইলেও যে পিপিএস আমি নিজে ফিল আপ করে কোনো ডাক মারফতে জমা দিয়ে দেবো পোস্ট অফিসের মাধ্যমে, সেক্ষেত্রেও কিন্তু গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার? এবার দেখো, পিপিএস কি। দেখো, পিপিএস কেবল গণনা যাচাই ও পুনর্গণনার জন্য। মানে এখান থেকে তোমার নাম্বারগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা সেগুলো চেক হবে, এবং টোটাল কাউন্ট। অর্থাৎ তুমি যে লিখে এসেছো, সেই নাম্বারগুলো সঠিক জায়গায় দেওয়া হয়েছে কিনা এবং টোটাল নাম্বারটা ঠিক আছে কিনা সেটা কাউন্ট করা। আবেদনের জন্য কত টাকা লাগবে? না, ফলাফলে উত্তীর্ণরা, মানে যারা পাস করে গেছে কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি, বা যারা ফেল করেছে, পিপিএস এর জন্য 50 টাকা লাগবে প্রতি বিষয়। অর্থাৎ একটি বিষয় হলে 50 টাকা, দুটি বিষয় হলে আবার 50 অ্যাড হবে, তিনটি বিষয় হলে আবার 50 অ্যাড হবে। অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের জন্য 50 টাকা করে লাগবে। নেক্সট দেখো,
তোমাদের এখানে কিন্তু পিপিআর জিনিসটা হয় না, যেটা রেগুলারের ক্ষেত্রে হয়ে থাকে। আমি তো পিপিএস কি বলে দিয়েছি। পিপিআর জিনিসটা জেনে রাখো। পিপিআর এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করা হবে, অর্থাৎ খাতাটা প্রথম থেকে পুনরায় আবার দেখা হবে, যেটা কিন্তু পিপিএস এ হয় না। তাহলে পিপিএস এ কি বলেছি, শুধুমাত্র গণনা যাচাই ও পুনর্গণনার জন্য পিপিএস করা হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট দেখো, আবেদন কিভাবে করবে। প্রত্যেকের যে স্কুল প্রধান শিক্ষক অর্থাৎ কোঅর্ডিনেটরের কাছে আবেদন করতে হবে। আবেদনের সময় তোমার নাম, তোমার রোল নাম্বার এবং যে বিষয়গুলোর জন্য পিপিএস করতে চাইছেন তার বিবরণী এবং তোমার যে মার্কশিট তার একটা ফটোকপি অর্থাৎ জেরক্স লাগবে, এবং নির্ধারিত যে ফি সেটা তোমাকে জমা দিতে হবে। নির্ধারিত ফি এর ক্ষেত্রে তো আগেই বললাম যে একটি সাবজেক্ট হলে 50 টাকা, দুটো সাবজেক্ট হলে আরো 50 অ্যাড হবে অর্থাৎ 100 টাকা। এছাড়াও এক্সট্রা যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রসেসিং ফি। প্রসেসিং ফি তোমাদের রয়েছে 100 টাকা। বোঝা গেল? সাবজেক্ট প্রতি ফি 50 টাকা, আর প্রসেসিং ফি কিন্তু একবারই দিতে হবে। অর্থাৎ একটা সাবজেক্ট হলে 50 + 100, দুটো সাবজেক্ট হলে 50 + 50 + 100, অর্থাৎ ক্লিয়ার জিনিসটা। প্রসেসিং ফি কিন্তু বাধ্যতামূলক 100 টাকা তোমাদেরকে দিতে হবে। এবার বলেই দিয়েছি যে পিপিএস এর লাস্ট ডেট কবে, সেই অনুযায়ী তোমরা পিপিএস করে নিও। সব থেকে যেটা সুবিধাজনক হবে, যেদিন তোমরা স্কুলে রেজাল্ট আনতে যাচ্ছ সেই দিনই তোমরা রেজাল্ট হাতে পাওয়ার পরে, অর্থাৎ যারা ফেল করেছো তারাও রেজাল্ট পাবে, যারা পাস করেছো রেজাল্ট আশানুরূপ হয়নি তারাও তোমাদের মার্কশিট হাতে পাবে। বা যাদের পিপিএস করার রয়েছে তারা সঙ্গে সঙ্গে মার্কশিটটি নিয়ে জেরক্স করে নাও, জেরক্স করে সঙ্গে সঙ্গে আবেদন করে দাও। সবচেয়ে এটাই বেস্ট হবে। এবার দেখে নাও, এই ধরনের একটা ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে। তবে এটা তোমাদের কাউকে নিয়ে যেতে হবে না বা প্রিন্ট করতে হবে না, তোমার স্কুলেই পেয়ে যাবে। এখানে দেখো, উপরে যেগুলো লেখা রয়েছে সেগুলো তোমার স্কুল ফিল আপ করবে, তোমাকে ওগুলো নিয়ে ভাবতে হবে না। এখানে তোমার নাম ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে এখানে তোমার নাম লিখতে হবে। ঠিক আছে? সাপোজ আমি বলছি তোমার নাম রামদাস, তাহলে এইভাবে তুমি এটা ফিল আপ করবে। এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট দেখে বা মার্কশিট দেখে লিখতে পারো, এবং তোমার রোল নাম্বার এখানে লিখতে হবে, এবং তুমি কোন সাবজেক্টের জন্য পিপিএস চাইছো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হলে এখানে টিক দিতে হবে, যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয় এখানে টিক দিতে হবে। তারপরে ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি যে সাবজেক্টের জন্য হবে সেটা এখানে তোমাকে ঠিক চিহ্ন দিতে হবে। তাহলে টোটাল কতগুলো সাবজেক্ট হচ্ছে, দুটো হলে এখানে 2 হবে। তাহলে ফিস কত হচ্ছে, 100 টাকা প্লাস প্রসেসিং ফি 100 টাকা, এবং স্টুডেন্টকে এখানে সিগনেচার করতে হবে। এটুকুই তোমার কাজ, এবং তোমার মার্কশিটের একটা ফটোকপি অর্থাৎ জেরক্স তোমাকে জমা দিতে হবে। ক্লিয়ার? দেখো, নোটিশ আকারে স্পষ্টই বলা রয়েছে যে পার সাবজেক্ট ফিজ 50 টাকা প্লাস প্রসেসিং ফি 100 টাকা তোমাকে কিন্তু পে করতে হবে। এবং কি কি প্রয়োজন সেগুলো আমি আগে বলে দিয়েছি, তো এটা নিয়ে তোমাদের আর কিছু ভাবার নেই। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে একটা পিপিএস এর রেজাল্ট, অর্থাৎ এই 2024 জুন সেশনে যারা পরীক্ষা দিয়েছিল তাদের পিপিএস এর রেজাল্ট। এবার বলে রাখি, তোমাদের পিপিএস এর রেজাল্ট কবে প্রকাশিত হবে। তোমরা যেদিনই পিপিএস এর লাস্ট ডেট, অর্থাৎ বলেছিলাম কবে জমা দেওয়ার লাস্ট ডেট, 21/2/2025, এই দিন থেকে 15 দিন অথবা 1 মাসের মধ্যে তোমাদের পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হবে। যখনই প্রকাশিত হবে এই চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তাই প্রত্যেককে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে। তার আগে একবার দেখে নাও তোমাদের জুন সেশনে যারা পরীক্ষা দিয়েছিল তাদের পিপিএস এর রেজাল্ট কেমন এসেছে। দেখো, বাংলাতে যারা করেছিল, দেখো এখানে কোনো স্টুডেন্ট 10 পেয়েছে, 11 পেয়েছে, 12 পেয়েছে, 12, 14, 11 করে পেয়েছে। এবার দেখো তাদের প্রত্যেকেরই নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি স্যার, অর্থাৎ তাদের নাম্বার বাড়েনি। নেক্সট দেখো, ইংলিশে যারা করেছিল সবারই এখানে দেখতে পাচ্ছি নো চেঞ্জ এসেছে, অর্থাৎ কারোরই নাম্বার বাড়েনি। নেক্সট দেখো, ইংলিশের দেখো একজন 15 পেয়েছিল, 16 হয়েছে, 1 বেড়েছে। 22 থেকে 27 হয়েছে, অর্থাৎ 5 বেড়েছে। এখানে দেখো 5 থেকে 13 হয়েছে, অর্থাৎ 8 বেড়েছে। অর্থাৎ আমরা মোটামুটি দেখলাম 3 জনের চেঞ্জ এসেছে, নাম্বার বেড়েছে। তার মধ্যে দেখো এই যে একটা স্টুডেন্ট প্রশান্ত মাহাতো, সেই স্টুডেন্টটি কিন্তু পাস করে গেছে, অর্থাৎ 22 ছিল 27 হয়ে গেছে। ক্লিয়ার?
নেক্সট দেখো এখানে জিওগ্রাফিতে প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু নো চেঞ্জ এসেছে, ঠিক আছে। নেক্সট দেখো ইতিহাসে, ইতিহাসেও দেখো সবারই নো চেঞ্জ, অর্থাৎ কারোরই নাম্বার বাড়েনি। নেক্সট দেখো ম্যাথমেটিক্স, এখানে একটা স্টুডেন্টের 12 ছিল 15 হয়েছে, অর্থাৎ 3 বেড়েছে। 5 থেকে 15 হয়েছে, অর্থাৎ 10 বেড়েছে। দেখো 12 থেকে 15 হয়েছে, 3 বেড়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি 3 জনেরই নাম্বার বেড়েছে। এছাড়াও দেখো এখানে একজন রয়েছে 6 নাম্বার প্রায় বেড়েছে, ঠিক আছে। 4 জনের নাম্বার বেড়েছে কিন্তু কেউই পাস করতে পারে, ঠিক আছে। নাম্বার বেড়েছে ঠিক আছে, কিন্তু তোমাদের ফার্স্ট নাম্বার যেটা সেটা কিন্তু পেতে পারে। নেক্সট দেখো এখানে যেটা রয়েছে ফিজিক্যাল সায়েন্স, এখানে দেখতে পাচ্ছি কোনো স্টুডেন্টেরই চেঞ্জ হয়। নেক্সট দেখো ফিজিক্যাল সায়েন্স, এখানেও দেখলাম যে একজনের 50 ছিল 54 হয়েছে, 4 বেড়েছে, অর্থাৎ এই স্টুডেন্টটার কিন্তু কনফিডেন্স ছিল যে আমি ভালো লিখেছি, তাই কিন্তু স্টুডেন্টটি পিপিএস করেছে। দেখো 50 পেয়েছে মানে স্টুডেন্টটি পাস করে গিয়েছে, কিন্তু তার কনফিডেন্স ছিল আমি এত কম পেতে পারি না, ঠিক আছে। স্টুডেন্টটির নাম হচ্ছে কি রামবর্মন। দেখো কনফিডেন্স ছিল, তার 4 বেড়েছে। এখানে দেখো 14 থেকে 15 1 বেড়েছে। ক্লিয়ার? তাহলে এই গেল মোটামুটি তোমাদের 7টা বিষয়ের পিপিএস এর রেজাল্ট। এছাড়াও দেখে নাও নেপালি বিষয়ে একটা স্টুডেন্ট 7 পেয়েছিল, তার কিন্তু নো চেঞ্জ এসেছে। ক্লিয়ার? তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যাদের কনফিডেন্স রয়েছে যে আমি ভালো লিখেছি বা যে নাম্বারটা আমার মার্কশিটে এসেছে এই নাম্বারটা আমি পাওয়ার অনেক কম পেয়েছি এখানে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টকে বলবো অবশ্যই পিপিএস করতে। ক্লিয়ার? পিপিএস করলে তোমাদের নাম্বার নো চেঞ্জ হতে পারে ঠিক আছে, কিন্তু নাম্বার কারো কমবে না। ক্লিয়ার? নাম্বার বাড়ার চান্স থাকে যদি তুমি ঠিকঠাক লিখে এসেছো। এবার যদি তোমার নাম্বার বাড়ে তো ভালো, কিন্তু কোনো মতেই তোমার নাম্বার কমবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।